এখানে আমেরিকার এডুকেশন সিস্টেমটা কিছুটা তুলে ধরা হয়েছে। আমেরিকাতে এডুকেশন সিস্টেমটা যেরকম তা হলো যে ছাত্রছাত্রীদের সামাজিক কিছু কাজ করে প্রমাণ করতে হয় যে হ্যাঁ, তারা সমাজের জন্য কিছু করছে এবং অবশ্যই তার কাজটা সমাজের প্রয়োজনে কাজে লাগে। সমাজের মানুষেরা কোনো না কোনো ভাবে তার এই কাজ দ্বারা উপকৃত হচ্ছে। হুম, হুম। একটু জি স্যার, sure. ওকে। তো সামাজিক কিছু কাজ করে তাদের প্রমাণ করতে হয় এবং এই কাজগুলো টিচাররা অবজার্ভ করে এবং অবজার্ভ করে এর উপর নাম্বারিং করে এবং এই নাম্বার পেয়ে তাদেরকে পাশ করতে হয়। তাছাড়া পাশ করার কোনো সিস্টেম নাই। ও। তো অ্যালেক্স নামে এই ছেলেটা, যে ছেলেটার গল্প তোমরা এখানে পড়বে, যে অ্যালেক্স নামে এই হুম। ছেলেটা একটু ইন্ট্রোভার্ট টাইপের ছেলে ছিল। তো ও আহ, এই ধরনের কোনো সামাজিক কাজ যে করে সে দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি, যে কারণে টিচাররা ওকে নিয়ে বেশ চিন্তিতও ছিল। কারণ ও আচ্ছা। যদি সামাজিক কাজ না করতে পারে তাহলে তো কাজ করতে পারবে না। হুম, এছাড়া হুম। আমেরিকার শিক্ষাগুলোই বাস্তবধর্মী শিক্ষা আর কি। তো তারপরে ওকে ও একদিন একটা রিপোর্ট দেখে। রিপোর্টে দেখে যে রোমানিয়ার একটি শহরে অনেক বেশি ওখানে শীত, হুম। মানুষগুলো ঠান্ডায় খুবই কষ্ট পাচ্ছে। ঠান্ডার তাড়ানোর জন্য ওদের বাসায় যে রুম হিটার থাকবে, এই ধরনের রুম হিটার নাই, গরম কাপড় নাই। হুম। মোট কথা ঠান্ডা থেকে বেশ ভালো যন্ত্রণা তারা ভোগ করছে। হুম, এটা হুম। দেখে ও কষ্ট পায়। তারপরে ভিডিও ক্লিপের রেকর্ডিং নিয়ে গিয়ে ওর টিচারকে দেখায়। টিচারকে বলে যে আমাদের অবশ্যই কিছু করতে হবে এই মানুষগুলোর জন্য। টিচাররাও বেশ খুশি হয়। এরপরে ক্লাসের অন্যান্য স্টুডেন্টদেরকে বলে, ওরাও ওদের পকেট মানি, 1 মাসের পকেট মানি এখানে ডোনেট করে। তারপরে হুম। অভিভাবকরা আরো বিভিন্ন ধরনের মানুষ এখানে ডোনেট করে। বেশ ভালো একটা অ্যামাউন্ট নিয়ে ওরা রোমানিয়াতে যায়, একটা টিম, একজন টিচার সহ যায়। গিয়ে ওখানে হেল্প করে চলে আসে এবং তাদেরকে ইয়াং হিরোজ হিসাবে রিসিভ করে। এই হচ্ছে গল্পটা মূলত। আচ্ছা। মোটামুটি খুব একটা বড় নয়। অ্যালেক্স, an 11-year-old boy from California. তো এখানে তোমার এই পর্যন্ত ক্যালিফোর্নিয়ার পরে একটা কমা থাকবে, এটা অ্যাপোজিশন হবে। অ্যাপোজিশন মানে হচ্ছে একগুচ্ছ শব্দ নাউন বা প্রোনাউনের, একগুচ্ছ শব্দ নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসে যদি ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, এক্সট্রা ইনফরমেশন দেয়। হ্যাঁ, তাকেই অ্যাপোজিশন বলে। এইটা হচ্ছে অ্যাপোজিশন, যা অ্যালেক্স সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এই অ্যাপোজিশনটা তোমরা অ্যাপ্লিকেশন লিখতেও ব্যবহার করো, যেমন উই দ্য স্টুডেন্টস অফ স্টুডেন্টস ইয়ার অফ স্কুল। স্কুল। হ্যাঁ। স্যার, এখানে কমা হলো না কেন? না না, কমা হবে, কমাটা দিতে হয়তো ভুলে গেছে। কমা হবে, হ্যাঁ স্যার, কমা আছে, বইও দেওয়া হ্যাঁ, নাই। কমা দিতেই হবে। তো বলছে যে অ্যালেক্স 11 বছর বয়সী একটি ছেলে ক্যালিফোর্নিয়া থেকে ওয়াজ ওয়াচিং টেলিভিশন, টেলিভিশন দেখছিল অ্যাট হোম, তার বাসায়, উইথ প্যারেন্টস, বাবা মার সঙ্গে, when he came across the news of severe winter weather condition in remote town in Romania. যখন সে দেখতে পায় ওই খবরটা যে তীব্র ঠান্ডা আবহাওয়ার অবস্থা রোমানিয়ার দূরবর্তী একটি শহরে। ওকে, আচ্ছা।
আচ্ছা, তো তারপরে যেটি হলো যে the news that many people in the town had no heating in their homes, যে ওই যে খবরটা যে অনেক মানুষের ওই শহরে, ইন দ্য টাউন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে কাজ করছে, কারণ ইন দ্য টাউন পিপুলকে যদি আমি বাদ দিই তাহলে ইন দ্য টাউন দিয়ে কোনো অর্থ পাওয়া যাচ্ছে না। জি স্যার। হ্যাড নো প্রপার হিটিং, যে তাদের সঠিকভাবে তাপ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই ইন দেয়ার হোমস, তাদের বাসায়, অ্যান্ড ওয়ার ফেসিং সিরিয়াস হেলথ হ্যাজার্ডস, এবং মুখোমুখি হচ্ছিল মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির। মেড দ্য বয় আপসেট, এবং এটি ওই বালকটাকে হতাশ করলো। হি কম্পেয়ার্ড দ্য কমফোর্ট, সে ওই আরামটাকে তুলনা করলো, হি ওয়াজ এনজয়িং, এটি কি, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, দেখো ভালো করে। কোনটা? হি ওয়াজ এনজয়িং। দ্য কমফোর্ট দ্যাট হি ওয়াজ এনজয়িং, এখানে দ্যাটটা উজ্জ্বল আছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ এটা কমফোর্ট ক্রিয়া করতেছে। হ্যাঁ, হুম। তো অ্যাডজেক্টিভ ক্লজ, জি ওই স্যার। আরাম যা সে উপভোগ করছিল তার সুন্দরভাবে তাপ দেওয়া হয় এমন বাড়িতে। তার বাসায় তো রুম হিটার আছে, হুম অনেক তাপ, ঠান্ডা নাই। তো এখানে সে তো আরামে আছে, তো তার হুম এই আরামটাকেই সে তুলনা করলো ওইটার সঙ্গে। অ্যান্ড দ্য ডিস্ট্রেসিং কন্ডিশন দ্য রোমানিয়ান পিপল ওয়ার ইন, এবং যে দুর্দশাগ্রস্ত অবস্থায় রোমানিয়ার মানুষেরা আছে, এই অবস্থাটাকে সে তুলনা করলো। অ্যান্ড ফেল্ট হুম। অ্যাশেমড, এবং লজ্জাবোধ করলো। হি থট দেয়ার আইজ লুকড সো ভ্যাকান্ট অ্যান্ড লাইফলেস, সে চিন্তা করলো তাদের চোখগুলো একদম যেন শূন্য এবং জীবনহীন। দেখো যে দুটো অ্যাডজেক্টিভ এন্ড দ্বারা যুক্ত আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Alex দুটো was tense। not Alex was not an outgoing boy in his school, যে অ্যালেক্স মানে খুব একটা মিশুক প্রকৃতির ছেলে ছিল না তার স্কুলে। অ্যান আউটগোয়িং, আউটগোয়িংটা হলো অ্যাডজেক্টিভ। মিশুক না স্যার। হ্যাঁ, ওকে। নট অ্যান আউটগোয়িং বয়, আউটগোয়িং মানে মিশুক। হুম তো বলছে যে সে খুব একটা মিশুক প্রকৃতি ছিল না, অর্থাৎ ইন্ট্রোভার্ট টাইপের ছেলে ছিল ইন হিজ স্কুল, তার স্কুলে। তাহলে বয় ইন হিজ স্কুল, মানে ইন হিজ স্কুল কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভ। হ্যাঁ। and mostly kept to himself, এবং অধিকাংশ ক্ষেত্রে সে একাকীই থাকতো। হিমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। টিচার্স ওয়ার ওরিড অ্যাবাউট হাউ দ্য ইন্ট্রোভার্ট বয় উড ডু ইন দ্য এক্সামস, শিক্ষকরা খুব উদ্বিগ্ন ছিল যে এই লাজুক ছেলেটা পরীক্ষায় কেমন করবে। তো এটা কি কি ক্লাস বলো তো? স্যার নাউন। নাউন ক্লাস এটি। The students are supposed to do something, ছাত্রছাত্রীদের কিছু কাজ করতে হয় for the community, সম্প্রদায়ের জন্য, in whatever ways possible, তা যেভাবেই সম্ভব হোক না কেন, and their involvement was to be continually monitored and assessed, এবং তাদের এই সম্পৃক্ততা ক্রমাগতভাবে মূল্যায়ন করা হতো, মানে পর্যবেক্ষণ করা হতো ও মূল্যায়ন করা হতো। অ্যাসেস্ট মানে মূল্যায়ন করা। আচ্ছা। so far, যতদূর সম্ভব, Alex hadn't been able to set any example of doing something for his community. যতদূর সম্ভব অ্যালেক্স সক্ষম হয়নি স্থাপন করতে কোনো কিছু করে তার সম্প্রদায়ের জন্য। তাহলে যদি আমরা এইটা বলি তাহলে হবে জেরান্ড, জি স্যার। আর যদি অফ থেকে ধরি তাহলে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। জি স্যার, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই জন্য মানে সবসময় খেয়াল করতে হবে যে কতটুকু বলছে।
So when he came to his teacher, যখন সে তার শিক্ষকের কাছে আসলো with a video clip, একটা ভিডিও ক্লিপ নিয়ে of the news reported and expressed his interest, তার আগ্রহ প্রকাশ করলো to do something, কিছু করার for the winter affected people, শীতে আক্রান্ত মানুষগুলোর জন্য in the Romanian town, রোমানিয়া শহরে। The teacher was surprised, শিক্ষকরা অবাক হয়ে গেল। How come, কিভাবে হলো, she thought, সে ভাবলো। But she became increasingly attentive, সে ক্রমাগত খুব মনোযোগী হয়ে গেল। As Alex presented his case, যখন অ্যালেক্স তার এই বিষয়টা উপস্থাপন করলো, the boy was very emotional, বালকটা খুব আবেগী হয়ে গেল। When he said, যখন সে বলল, we must do something for these people, যে এই মানুষগুলোর জন্য আমাদের অবশ্যই কিছু করতে হবে। The kids are like us, এই শিশুরা তো আমাদের মতোই। We cannot live here in comfort, আমরা এখানে আরামে থাকতে পারি না। লিভিং দেম ইন সাচ ডিস্ট্রেস, এইরকম দুর্দশার মধ্যে তাদেরকে ফেলে দিয়ে। এই সাচটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, জি স্যার। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অ্যালেক্সিস প্লিয়া, অ্যালেক্সের এই আবেদন, প্লিয়া টাচড দ্য টিচার, হ্যাঁ, অ্যালেক্সের এই আবেদন স্পর্শ করলো শিক্ষককে। She wanted to know, যে টু নো নাউনের কাজ করছে, what he had planned, সে জানতে চাইলো তার কি পরিকল্পনা ছিল। He told her, সে তাকে বলল, অর্থাৎ শিক্ষিকাকে বলল, that he had talked to others in the class, সে ক্লাসের অন্যদের সঙ্গে কথা বলেছে। এটি নাউন ক্লজ, হ্যাড থেকে শুরু হবে। And they all would like to donate a month of their pocket money, এবং তারা চায় দান করতে তাদের এক মাসের পকেট মানি। পকেট এখানে অ্যাডজেক্টিভ, মানে নাউন। ফর দিস পোর ফিলোস, এই গরিব মানুষগুলোর জন্য, টু সেভ দেয়ার লাইভস, তাদের জীবন বাঁচাতে। টু সেভ দেয়ার লাইভস, এটি হচ্ছে তোমার অ্যাডভার্ব, ওয়াই দ্বারা কোশ্চেন করতে পারছো। The teacher then guided the class, শিক্ষক তারপরে পথ দেখালো বা দিক নির্দেশনা দিল এই শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে, to take up a project, যে একটা প্রকল্প গ্রহণ করতে। The boys with the help of the teacher work, এই যে এইভাবে যখন দেখবে যে কমা আছে, তখন সেই ক্ষেত্রে এই কমার আগের অংশ অনুসারে ভার্ব হয়। এখানে পাস্ট টেন্সে আছে, বুঝতে পারছো না যে কোনটা ফলো করছে, কিন্তু যখন দেখবে যে সিঙ্গুলার প্লুরাল চুজ করা একটা বিষয় থাকে, তখন সব সময়ের জন্য কমার আগের নাউনটাকে ধরতে হয়। যেমন দা বয়েজ অনুসারে এখানে ভার্ব হবে। সব জায়গায় এটা ক্লিয়ার করো না বাবা, এটা তো দ্য বয়েজ উইথ দ্য হেল্প অফ দ্য টিচার, যে এই বালকেরা শিক্ষকের সাহায্য নিয়ে ওয়ার্ক ইট আউট, এটা নিয়ে কাজ করলো। They contacted the local municipality in the Romanian town, রোমানিয়া শহরে স্থানীয় যে পৌরসভার লোকজন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করলো, and expressed an interest, আগ্রহ প্রকাশ করলো, to work for them, তাদের জন্য কাজ করতে। They also contacted their own lawmakers, তাদের যে আইন প্রণেতা যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করলো, who also contributed to their fund, যারা অবদান রাখলো তাদের ফান্ডের ক্ষেত্রে, অর্থাৎ তহবিলে। Then a small team led by the teacher, তারপরে ছোট্ট একটি দল শিক্ষকদের নেতৃত্বেই বা পরিচালনায়, এই যে এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা পাস্ট পার্টিসিপল। went, এটা হলো ফাইনাইট ভার্ব, লিড এখানে নন ফাইনাইট ভার্ব। went to রোমানিয়া, রোমানিয়া চলে গেল। তো এই যে টু রোমানিয়া, এটি হলো অ্যাডভার্ব ফ্রেজ, ফায়ার দ্বারা কোশ্চেন করতে পারবো। They spent a couple of weeks, তারা কয়েক সপ্তাহ কাটালো, with the people, এই লোকজনদের সঙ্গে, help them, তাদেরকে সাহায্য করলো, put heating in their houses, যে তাদের বাসায় তাপ দেওয়ার যন্ত্র বসাতে, অর্থাৎ রুম হিটার বসাতে। তো এখানে পুটটা কি,
বলো তো পুট কি? তো কোথায় এবার মার্ক করে দেখান তো। ওই যে দিয়ে দিছে, পুট হিটিং এর পুট কি? They spent a couple of weeks with the people, help them put reading শুধু পুট নাকি ওখান থেকে শুরু করে পুরাটা? শুধু পুটটা কি ফলো করছে, কোন গ্রামার ফলো করছে? এটা স্যার মানে বেয়ার ইনফিনিটিভের ফাংশন এখানে। হ্যাঁ, ওই যে হেল্প হচ্ছে বেয়ার ইনফিনিটিভ আর পুট হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ইনফিনিটিভ, অর্থাৎ পুটের ইনফিনিটিভ। আগে টু আছে। জি স্যার। সাপ্লাই দেম উইথ সাফিসিয়েন্ট ব্ল্যাঙ্কেটস এন্ড ফুড, তাদেরকে যথেষ্ট কম্বল দিল, খাবার দিল। দ্য স্কুল অথরিটি মনিটরড দ্য হোল প্রসেস, সমস্ত প্রক্রিয়াটা স্কুল কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করলো, ফ্রম দ্য ফার্স্ট টু লাস্ট, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। দে ওয়ার্মলি ওয়েলকাম দেম ব্যাক, তারা খুব উষ্ণভাবে তাদেরকে স্বাগতম জানালো যখন তারা ফিরে আসলো। এভরিওয়ান ওয়াজ প্রাউড অফ দ্য স্টুডেন্টস, প্রাউডের পরে অফ বসে। এই ছাত্রছাত্রীদের জন্য সকলেই গর্বিত ছিল। হু হ্যাড মেড অ্যান্ড ক্যারিড, এই যে এখান থেকে অ্যাডজেক্টিভ বলা শুরু হচ্ছে। ক্যারিড আউট দেয়ার ওন প্ল্যান, যারা তৈরি করেছিল এবং পালন করেছিল নিজেদের পরিকল্পনা। হেল্প টু দ্য পিপল, মানুষগুলোকে সাহায্য করেছিল। ইন দ্য নিড, যাদের প্রয়োজন ছিল বা অভাবে ছিল। এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। স্টুড বিসাইড দেম, তাদের পাশে দাঁড়িয়েছিল। টু গিভ মেন্টাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, যে মানসিক ও আবেগিক সমর্থন দিতে। অ্যান্ড কেম ব্যাক হোম, বাড়িতে ফিরে এসেছিল অ্যাজ ইয়াং হিরোজ, তরুণ বীর হিসাবে। জি স্যার। আচ্ছা, এখন তোমাদের এখানে কিছু কোশ্চেন আছে। বোথ স্টোরিজ হ্যাভ অন কমন পয়েন্ট, দুটা গল্পেরই একটা কমন পয়েন্ট আছে, সেটি কি? যে সিভিক এনগেজমেন্ট, দুটোই হলো সিভিক এনগেজমেন্ট। এটা ট্রু ফলস কিন্তু করতে হবে, বুঝছো? জি স্যার। আচ্ছা। ট্রু ফলস এটা করো দেখি, না করলে তো অভিজ্ঞতা আসবে না। ট্রু ফলস করতে হবে, কোশ্চেন আনসারও লিখতে হবে। আনসার দা, হোয়াট আর দ্য সিমিলারিটিস অ্যামং দ্য স্টোরিজ অ্যান্ড হাউ আর দ্য স্টোরিজ ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। একটু লেখো, আমি এটাকে রেকর্ডটাকে স্টপ করি, সময় নাও। আচ্ছা, তাহলে উত্তরটা হলো তোমার এক নাম্বারটা ট্রু, 2 নাম্বার হুম, ফলস, 3 নাম্বার ট্রু, জি স্যার। আর এইটা হলো এই। হুম, আমি পজ করে তোমরা রেকর্ডিং এ দেখতে পারবে যে উত্তরটা কি আছে। হুম। জি স্যার। আচ্ছা, তারপরে আরেকটা আছে, গ্রুপ ওয়ার্ক সলভিং আ সিভিক প্রবলেম, কিভাবে করতে হয় সেটার উপরে বলা আছে। ঠিক আছে, হুম, 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 হুম। এই তাহলে এই প্রবলেমটা সলভ, হ্যাঁ, এটা শেষ হয়ে গেল। এখন আহ, এর পরের গল্পটা কি আছে তার একজন ক্রাফটার স্যার। দেখো। জি স্যার। ভার্ভ, ভার্ভ একমাত্র পার্টস অফ স্পিচ যে টেন্স মেনে চলে, যে অর্থাৎ আমরা যে কাজগুলো করি এই সবগুলো হুম, কাজ কিভাবে করছি না করছি সেগুলো বর্ণনা করার জন্য আমাদের ভার্ব দরকার। 12টা টেন্সকে ভার্ব মেনে চলে। তো টেন্স মেনে চলে যে ভার্বটা, সেটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে ভার্ব দেখে তুমি টেন্সের নাম বলতে পারবে চিনতে পারবেন। সেটি হলো তোমার ফাইনাইট ভার্ব। আর ভার্ব দেখছো টেন্স বলতে পারছো না, তাহলে সেটা ফাইনাইট না, নন ফাইনাইট। জি স্যার। যেমন এখানে দেখো যে আই ওয়ান্ট টু গো টু কলেজ, হি ওয়ান্টস টু গো টু কলেজ, হি ওয়ান্টেড টু গো টু কলেজ। তো এখানে যখন আমি টেন্স পরিবর্তন, পার্সন পরিবর্তন করলাম, তখন প্রেজেন্ট ইনডিফিনিট থাকা সত্ত্বেও এ এবং বি দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পার্সন যখন পরিবর্তন করে ফেললাম, প্রেজেন্ট ইনডিফিনিট থাকা সত্ত্বেও ভার্বের সঙ্গে আমাকে এস যুক্ত করতে হলো। তার মানে কি, এটি পার্সন পরিবর্তনের সঙ্গে একটা পরিবর্তন হয়। হুম, সি নাম্বারে আমি প্রেজেন্টকে পাস্ট করে দিলাম, তখন ভার্বের পরিবর্তন আসলো। কোন ভার্বটা? ওয়ান্ট ভার্বটাকে আমি ওয়ান্ট, ওয়ান্টস বা ওয়ান্টেড হিসাবে দেখছি। কিন্তু হুম, 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 আরেকটা ভার্ব আছে এই সেন্টেন্সে, গো, যা 3টা সেন্টেন্সেই গো। হুম, এটি হুম, পার্সন পরিবর্তনের সঙ্গেও পরিবর্তন হচ্ছে না, টেন্স পরিবর্তনের সঙ্গেও পরিবর্তন হচ্ছে না। সো গো দেখে আমি কোনো টেন্সের নাম বলতেও পারছি না। জি স্যার। তো এই জন্য গো হচ্ছে নন ফাইনাইট ভার্ব আর ওয়ান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব। তো আর টেন্স বলতে গেলে আমাদের কি অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব দুটোই লাগে। যেমন শি হুম, ইজ রিডিং আ বুক,
তো এখানে শুধু ইজ দেখে বলা যাবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, শুধু রিডিং দেখেও বলা যাবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে গেলে দুটোই লাগবে, ইজ রিডিং দুটোই লাগবে। তো টেন্স চিনতে গেলে আমার অক্সিলারি ভার্বও লাগছে, প্রিন্সিপাল ভার্বও লাগছে, যেখানে থাকে আর কি। তো জি স্যার। সেই ক্ষেত্রে ফাইনাইট ভার্ব, অক্সিলারি, প্রিন্সিপাল ভার্ব দুটোই। জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে যে নন ফাইনাইট ভার্ব কি, যেটা টেন্স মানবে না, টেন্স যেটা মেনে চলবে না সেটাই নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জেরান্ড। আচ্ছা, এর সঙ্গে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব গুলো কি, যে ভার্ব গুলো তার কাজ দেখাতে পারে সেটাই অ্যাকশন ভার্ব। আর এই অ্যাকশন ভার্ব গুলোকে দুই ভাগে ভাগ করা হয়, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্ব কি, এটা তো তোমাদেরকে বোঝাইছি, গতকালই জি স্যার। বিস্তারিত আলোচনা হলো। সো ট্রানজিটিভ ভার্ব নিয়ে কথা বলতে চাচ্ছি না। যেটি বলবো কজেটিভ ভার্ব নিয়ে। বাংলাতে তোমরা খুব সীমিত পরিসরে এটা শিখে থাকো, জি প্রযোজক স্যার। ক্রিয়া নামে, প্রযোজক কি? প্রযোজক ক্রিয়া নামে। হ্যাঁ, ইংলিশের বিস্তারিত আলোচনা আছে। যে পজিটিভ ভার্ব কাজ হলো অবজেক্টের, করে দিবে সাবজেক্ট। কাজ অবজেক্টের, করবে সাবজেক্ট। যেমন ইট মানে নিজে খাওয়া, এটা কমন ভার্ব। আর ফিড মানে অন্যকে খাওয়ানো, এইটা পজিটিভ ভার্ব। যেমন দি মাদার ফিডস হার বেবি, তাহলে মা শিশুকে খাওয়াচ্ছে। তো এখানে শিশুটা নিজে খেতে পারছে না, মানে অবজেক্ট খেতে পারছে না বিধায় সাবজেক্ট খাওয়াচ্ছে। ক্লিয়ার কি বিষয়টা? জি যে স্যার। পজিটিভ ভার্ব কাজ হলো অবজেক্টের, করে দিবে সাবজেক্ট। যেমন ডাইভ মানে নিজে ডুব দেওয়া, ডিপ মানে অন্যকে ডুবানো বা কোনো কিছু ডুবানো। লার্ন মানে নিজে শেখা, তুমি নিজে শিখছো, সেটা হচ্ছে লার্ন। কিন্তু আমি তোমাকে শেখাচ্ছি, এইটা হলো টিচ, জি পজিটিভ স্যার। ভার্ব। ঠিক আছে? তারপরে একইভাবে ফল মানে পড়ে যাওয়া, নিজে পড়ে যাওয়া। ফেল মানে কোনো কিছু ফেলে দেওয়া, তুমি একটা গাছ কেটে কেটে ফেলে দিলে, তাহলে সেটা হলো ফেল। এবং এটা প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হলো ইডি যুক্ত করতে হবে, ফেল্ড, ফেল্ড। লাই, লাই মানে মিথ্যা বলা। আবার লাই মানে শুয়ে থাকা, তো শুয়ে থাকা অর্থে এটি হলো কমন, কমন ভার্ব। আর লে মানে স্থাপন করা বা শোয়ানো, তো সেই ক্ষেত্রে পজিটিভ ভার্ব। একইভাবে নো নিজে জানা, কমন ভার্ব। ইনফর্ম অন্যকে জানানো, পজিটিভ ভার্ব। তারপরে হ্যাঁ, জি স্যার। সি, হাতে কি হইলো? কিছু হয়নি বাবা। কিছু হয়নি, কোন বাম হাতে দেখি তো। আচ্ছা, নো নিজে জানা, কমন ভার্ব। আর ইনফর্ম অন্যকে জানানো, পজিটিভ ভার্ব। সি, এখানে কেটে গেছে তোমার। না না কেচে জানি, যাও ওই যে ফুপিকে ব্যান্ডেজ করো, ফুপাকে ব্যান্ডেজ করে দাও, যাও। সি, সি কমন ভার্ব, আর শো পজিটিভ ভার্ব। রিমেম্বার এটি কমন ভার্ব। সি মানে কি, নিজে দেখা, জি কমন স্যার। ভার্ব। আর শো অন্যকে দেখানো, দেখানো। পজিটিভ ভার্ব। রিমেম্বার নিজে স্মরণ করা, কমন ভার্ব। রিমাইন্ড অন্যকে স্মরণ করানো, পজিটিভ ভার্ব। রাইজ নিজে ওঠা, রেইজ অন্যকে ওঠানো, এই জন্য বলা হয় রেইজ ইউর হ্যান্ড। সিট নিজে বসা, সেট মানে বসানো, অন্যকে বসানো। আর এই পজিটিভ ভার্ব গুলো কিন্তু ট্রানজিটিভ ভার্বের একটা অংশ। কমন ভার্ব ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ দুটোই হতে পারে, কিন্তু পজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব। জি স্যার। পজিটিভ ভার্ব গুলো সবগুলোই ট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্ব। ভার্ব। এরপরে আসো কগনেট ভার্ব। যখন তুমি দেখবা যে একটা ওয়ার্ড তুমি নিয়ে এসো, সে ধরো যে স্লিপ শব্দটাকে নিলে, তুমি ড্রিম শব্দটাকে নিলে, তো এই তোমার এই একটা ওয়ার্ডকেই একটা সেন্টেন্সের মধ্যে তুমি ওই ওয়ার্ডটাকে ভার্ব হিসেবে একবার দেখাচ্ছ, আবার নাউন হিসেবে একবার দেখাচ্ছ। ঠিক হ্যাঁ। আছে? জি ভার্ব স্যার। হিসেবে একবার, নাউন হিসেবে নাউন হিসেবে একবার। একবার দেখাচ্ছে। তো তাহলে তখনই ওই ভার্বটাকে বলা হবে কগনেট কগনেট। ভার্ব। জি স্যার। ঠিক আছে? কারণ কগনিটিভও ওই বলতেছে অনেকে আগে। সেম সেম সেন্টেন্সে ভার্ব হিসাবে আছে, আবার তারপরেই নিজেকে সে তার অবজেক্ট বানাচ্ছে নাউন হিসাবে। যেমন দেখো যে শি স্লেপ্ট আর ডিপ স্লিপ, এখানে স্লিপ ভার্ব শব্দটা কি করলো, যে নিজেকে একবার সে ভার্ব হিসেবে ইউজ করলো, আবার সে ওই স্লিপ শব্দটাকে আবারও ইউজ করছে তার অবজেক্ট হিসাবে, যেখানে নাউনের কাজ করছে। তাহলে স্লিপকে আমরা ভার্ব হিসেবে ও নাউন হিসেবে পেয়েছি, এই জন্য ভার্বটাকে আমরা বলবো কগনেট ভার্ব, আর অবজেক্টটাকে আমরা বলবো কগনেট অবজেক্ট। কথা কি বোঝা বুঝতেছি। যাচ্ছে? জি স্যার। এই যে রান, রান, রেস, ড্রিম, ড্রিমড। এই যে ওয়াকড, ওয়ে। তারপরে স্যাং, সং। ফট, ফাইট। তারপরে তোমার এই যে সাইট,
শাই, এরপরে প্রেড, প্রেয়ার, লিফট, লাইফ। ঠিক আছে, এখানে জি ভার্ব স্যার। ফর্ম এবং তার নাউন ফর্ম নাউন আমরা ফর্ম দুটোই পেয়েছি। হুম তো এই সকল ভার্বকে আমরা কগনেট ভার্ব বলবো এবং অবজেক্টটাকে বলবো কগনেট অবজেক্ট। ফ্যাক্টিটিভ ভার্ব গতদিন পড়িয়েছি, যে ভার্বের অবজেক্ট ও কমপ্লিমেন্ট থাকে। জি স্যার। রিফ্লেক্সিভ ভার্ব এই ক্ষেত্রে সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝায়। হুম হুম হুম। যেমন শি কিল্ড হারসেলফ, শি এবং হারসেলফ একই ব্যক্তি। হি হার্ট হিমসেলফ, হি এবং হিমসেলফ একই ব্যক্তি। শি ফেন্স হারসেলফ একই ব্যক্তি। গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, যে এই ক্ষেত্রে ভার্বের সঙ্গে প্রেপোজিশন থাকবে, দুটো একসঙ্গে। ভার্ব প্লাস প্রেপোজিশনকে আমরা বলবো গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। আবার অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্বও যদি একসঙ্গে আন্ডারলাইন করা থাকে, মনে করো যে আর প্লেইং, দুটো একসঙ্গে আন্ডারলাইন করা আছে, তাহলেও কিন্তু ফ্রেজাল ভার্ব হবে। মনে থাকবে জি স্যার। জি স্যার। জি স্যার। যে ভার্ব, আর যেমন লুক আফটার আছে, একসঙ্গে আন্ডারলাইন করা আছে, ফ্রেজাল ভার্ব। কিন্তু ইজ হুম হুম। লুকিং একসঙ্গে আন্ডারলাইন করা আছে, এটাও ফ্রেজাল ভার্ব। জি স্যার। আচ্ছা, বুঝতে কোয়াজি পারছি প্যাসিভ ভার্ব, টেন্সের কারণে। কোয়াজি প্যাসিভ ভার্ব, কোয়াজি প্যাসিভ ভার্বটা হলো যে আংশিক প্যাসিভ। সেন্টেন্স স্ট্রাকচার হলো অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু হুম। অর্থ দিবে প্যাসিভ ভয়েসে। জি স্যার। কারণ সাবজেক্ট হিসেবে যে থাকবে, সে যদি ভার্বে কাজ করে দিতে পারে তাহলে অ্যাক্টিভ ভয়েস, আর যদি সে করে দিতে না পারে তাহলে প্যাসিভ ভয়েস। হুম যেমন হুম। হানি টেস্ট সুইট, স্ট্রাকচার অ্যাক্টিভ ভয়েসের কারণ সাবজেক্টের পরে সরাসরি ভার্ব টেন্সকে ফলো করছে। হ্যাঁ। কিন্তু যখন আমরা মিনিং এ যাচ্ছি, তখন দেখছি যে হানি টেস্টের কাজটা করতে পারছে না, টেস্টের কাজ করার জন্য অন্য কারো প্রয়োজন হচ্ছে। তার আচ্ছা। মানে অর্থগত দিক থেকে এটি প্যাসিভ ভয়েস, স্ট্রাকচারগত দিক থেকে অ্যাক্টিভ, অর্থগত দিক থেকে প্যাসিভ। প্যাসিভ। দ্য বুক রিডস ওয়েল, এই যে বই তো অন্য কেউ পড়বে, বই তো বইকে পড়বে না। রাইস সেলস চিপ, রাইস তো নিজেকে বিক্রি করবে না, অন্য কেউ বিক্রি করবে। হুম হুম। ইনট্রানজিটিভ ভার্ব বলবো না, যেহেতু বিস্তারিত বলেছি। জি কোপুলেটিভ স্যার। ভার্ব, যেটার কথা তোমাদেরকে গতদিন বলেছিলাম আমি, যে জি স্যার। গো মানে যাওয়া, বা কাম মানে আসা না হয়ে যখন হওয়া হবে, তখন এই ইনট্রানজিটিভ ভার্ব গুলোকে আমরা কোপুলেটিভ ভার্ব বলবো, যেটি মূলত লিঙ্কিং ভার্ব। জি স্যার। আচ্ছা, যেমন দা ডগ ওয়েন্ট ম্যাড, আমরা বলতে পারি দা ডগ ওয়াজ ম্যাড। তো এখানে দা ডগ ওয়েন্ট ম্যাড তার মানে কি, কুকুরটা পাগল হয়ে গেল। তারপরে মাই ড্রিমস কেম ট্রু, আমার স্বপ্ন বাস্তব হয়ে গেল। তো এই যে এটা কাম মানে আশাও বোঝাচ্ছে না, গো মানে যাওয়া বোঝাচ্ছে না, তাই না? হুম হুম। আবার এই ইন্ট্রানজিটিভ ভার্বের মধ্যে আরেকটা ভার্ব আছে ইনকুয়েটিভ ভার্ব, যেটা মেডিকেলে অলরেডি কোশ্চেন হয়ে গেছে, যে হুম হুম। কাম, বিকাম, গো, গ্রো, গেট, ফল, রান, টার্ন, ওয়্যার, যখন একটা পরিবর্তন বোঝায়। হুম হুম। সেন্টেন্সের মাধ্যমে যখন একটা পরিবর্তন দেখানো হবে, তখন সেটাকে আমরা, সেই ইন্ট্রানজিটিভ ভার্বটাকে আমরা তখন বলবো ইনকুয়েটিভ ভার্ব। যেমন আই এম হুম। গ্রোয়িং ওল্ডার এন্ড ওল্ডার, একটা চেঞ্জ আসতেছে। শি গট টায়ার্ড, এটাও একটা চেঞ্জ আসলো। ইট ইজ গ্রোয়িং ডার্ক, এটা মেডিকেলে এসেছিল, ইট ইজ গ্রোয়িং ডার্ক, তাহলে আস্তে আস্তে একটা পরিবর্তন আসতেছে না? জি স্যার। দিনের আলো শেষ হচ্ছে, অন্ধকার নেমে আসছে। তো এই পরিবর্তন যখন দেখানো হয়, তখনই এই ভার্ব গুলোকে আমরা বলবো ইনকুয়েটিভ ভার্ব। ইনকুয়েটিভ ভার্ব। তারপরে স্ট্যাটিক ভার্ব, এইটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে ইংলিশে এটি। যে স্ট্যাটিক ভার্ব হচ্ছে কিছু ভার্ব, যে ভার্বগুলো তাদের কাজগুলোকে দেখাতে পারে না। যেমন আই এম রিডিং আ বুক, এই কাজটা আমি দেখাতে পারছি, আমার হাতে একটা বই আছে বা পেপার আছে, কিছু একটা আছে যেটা আমি দেখে দেখে পড়ছি, ঠিক আছে? হুম কিন্তু হুম। আই বিলিভ ইউ, এটা কি আমি দেখাতে পারবো? না। না আই স্যার। নো, এটা কি দেখাতে পারবো? আই না, এটা দেখা রিকগনাইজ যাবে দেখাতে না। পারবো না, আই রিমেম্বার দেখাতে পারবো না। এই ভার্বগুলোর কাজ দেখানো যায় না, যে কারণে এই ভার্বগুলো যখন সেন্টেন্সে ব্যবহার করা হয়, এদেরকে ইনডেফিনিট টেন্সে ব্যবহার করা হয়, এদের কন্টিনিউয়াস ফর্ম হয় না। ওকে। আচ্ছা। এই জি স্যার। ভার্বগুলোর কখনোই কন্টিনিউয়াস ফর্ম হবে হয় না। না। এই দুই একটা এক্সেপশনাল কেস ছাড়া, তাছাড়া এগুলো সবসময় ইনডেফিনিট টেন্স হবে, ঠিক আছে? হুম। যদি জি এই যে স্যার। ওয়ান্টিং ভার্বটা কন্টিনিউয়াস হয় না, কিন্তু এই যে রিচ ড্যাট পোর ড্যাট, এই যে গল্পটা আছে, এই গল্পে কিন্তু ওয়ানকে ওয়ান্টিং হিসেবে ব্যবহার করেছে, অনেক জায়গায় আমি দেখলাম যে ওয়ান্টিং হিসেবে তারা ব্যবহার করেছে। এক্সেপশনাল কেস, ওয়ান্টিং। ইটস নট নরমাল, হুম হুম হুম। ঠিক আছে? জি স্যার। জি তো স্যার। ওটা আমরা বাদ দিলাম। তো এই ভার্বগুলো সবসময়ের জন্য ইনডেফিনিট টেন্স ফলো করবে, এটাই হচ্ছে কথা।
এদের কন্টিনিউয়াস ফর্ম হয় না। হুম। লিঙ্কিং ভার্ব তোমাদেরকে বুঝিয়েছি, আর বোঝাবো না। আচ্ছা, আর একটি বিষয়, সেটি হলো অক্সিলারি ভার্ব, যার আরেকটা নাম হলো অ্যানোমেলাস ভার্ব। এই নামটা তোমরা জানো না, তোমরা হেল্পিং ভার্ব নামে চেনো। না স্যার, অ্যানোনিমাস। আচ্ছা, অ্যানোমেলাস ভার্ব। তো আচ্ছা। এটি অক্সিলারি ভার্ব মোটে হলো 12টা, আর প্রাইমারি অক্সিলারি ভার্ব হলো 14টা। জি মোট স্যার। অক্সিলারি ভার্ব 12টা, প্রাইমারি অক্সিলারি ভার্ব হলো 14টা। জি স্যার। এগুলো পরীক্ষায় আসে। এই ভার্বের উপরে পুরো ধারণা তোমাদের দেয়া হয়ে গেল। জি স্যার। ঠিক আছে, আর এটা জি সমস্যা না। স্যার। এই নোট তোমাদেরকে দিয়েছি, এখন ভার্বগুলো পড়লে বুঝতে পারবে। আর আমি ওই যে নন ফাইনাইট ভার্ব যেটি, সেটি হুম। সামনের দিন ফার্স্ট পেপার পড়ানোর পরে নন হ্যাঁ। ফাইনাইট ভার্ব পড়াই দেবো। আচ্ছা স্যার, তাহলে ঠিক আছে। নেক্সট পড়া কবে হচ্ছে? শুক্রবারে? স্যার কালকে হচ্ছে। ও কালকেই? হ্যাঁ হ্যাঁ, 2 দিন তো স্যার মিস ছিল, ওই জন্য। কালকে রাত 10টায়, হ্যাঁ, পড়াতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ স্যার। তা স্যার আপনি স্যার এটা একটু গ্রুপে দিয়ে দিয়েন স্যার, এই ভিডিওটা। হ্যাঁ, এটা এখন ইউটিউবে আপলোড করতে হবে, তারপরে দিতে হবে, তাছাড়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরাসরি গ্রুপে দেয়া যায় না, এটা হলো ঝামেলা হ্যাঁ এত। স্যার, ইউটিউবে আপলোড করতে হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার।